অডিফিলে আপনি শুনছেন ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ বাই ফ্রান্সিস মিরালেস অ্যান্ড হেক্টর গার্সিয়া। অধ্যায় 1, ইকিগাই কি? জাপানের ওকিনাওয়া দ্বীপের এক ছোট গ্রাম। সেখানে শহরের কোলাহল নেই, হর্ন নেই, তাড়াহুড়া নেই। একটি পুরনো কাঠের ঘরের দরজা ধীরে খুলে যায়। বেরিয়ে আসেন 87 বছরের এক বৃদ্ধ। চুল সাদা, হাঁটা ধীর, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। তিনি বাইরে এসে গভীর শ্বাস নেন, তারপর খুব যত্ন করে নিজের বাগানের দিকে তাকান। আজও তিনি ফুলগুলোতে জল দেবেন, আজও তিনি গাছের পাতাগুলো পরিষ্কার করবেন। কেউ তাকে বাধ্য করেনি, কেউ তাকে টাকা দেয় না, কেউ তাকে বলে না এটা করতেই হবে। তবু তিনি প্রতিদিন এই কাজটি করেন, কারণ এটাই তার ইকিগাই। তাহলে ইকিগাই মানে আসলে কি? আমরা অনেকেই ভাবি জীবনের মানে বুঝি বড় কিছু, বড় চাকরি, বড় টাকা, বড় সাফল্য, বড় পরিচিতি। কিন্তু এই বইটা আমাদের প্রথমেই একটা ধাক্কা দেয়। ইকিগাই মানে বড় কিছু না। ইকিগাই মানে সকালে ঘুম থেকে ওঠার কারণ, আজকে বাঁচার একটা ছোট কিন্তু গভীর উদ্দেশ্য। জাপানি ভাষায় ইকি মানে জীবন, আর গাই মানে মূল্য বা কারণ। মানে দাঁড়ায় জীবনের মূল্য, জীবনের কারণ। এই বইয়ের লেখক হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মিরালেস যখন ওকিনাওয়া দ্বীপে যান, তার একটা প্রশ্ন নিয়ে যান: এখানকার মানুষ এত বেশি বয়স পর্যন্ত বাঁচে কেন? আর এত বয়সেও এরা হাসে কিভাবে? তারা ধরে নিয়েছিলেন হয়তো ভালো খাবার, ভালো আবহাওয়া বা জিনগত কারণ। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখলেন তা এর থেকেও গভীর। ওকিনাওয়ার মানুষরা অবসর নেয় না। আমরা সাধারণত ভাবি এই বয়সে অবসর নেব, এই বয়সের পর আর কাজ করব না, এই বয়সে আর কিছু করার নেই। কিন্তু ওকিনাওয়াতে লেখকরা দেখলেন 90 বছরের মানুষ এখনো কাজ করছে, 85 বছরের মানুষ এখনো সক্রিয়, 70 বছরের মানুষ এখনো শিখছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তারা কখনো বলে না আমি কাজ করছি, তারা বলে আমি যা ভালোবাসি সেটাই করছি। একজন বৃদ্ধ প্রতিদিন সকালে উঠে শিশুদের গল্প বলেন, একজন বৃদ্ধা প্রতিদিন নিজের হাতে ছোট খাবার বানান, আর একজন বৃদ্ধ প্রতিদিন বাঁশি বাজান। কেউ এসব কাজ টাকা পাওয়ার জন্য করে না, কেউ খ্যাতির জন্যও করে না। তারা করে কারণ এই কাজগুলো করলে তারা জীবিত অনুভব করেন। এটাই ইকিগাই। ইকিগাই কোনো মোটিভেশনাল কোট না। আজকের দিনে আমরা প্রতিদিন হাজারটা কোট দেখি, ফলো ইউর প্যাশন, নেভার গিভ আপ, ড্রিম বিগ। কিন্তু ইকিগাই এসবের মতো হালকা কথা নয়। ইকিগাই হলো ধীরে ধীরে তৈরি হওয়া একটা অনুভূতি, প্রতিদিনের ছোট অভ্যাসের ভেতরে লুকিয়ে থাকা একটা কারণ। ওকিনাওয়ার কোনো মানুষ আপনাকে বলবে না আমার ইকিগাই এটা, বরং তারা বলবে আমি প্রতিদিন সকালে উঠে এটা করি। তারা বড় বড় কথা বলে না, তারা জীবন দিয়ে দেখিয়ে দেয়। এখন একটা প্রশ্ন আসে, আমার ইকিগাই কি? আমি তো এমন কিছু করি না। এই বইটা এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইকিগাই মানে এটা না যে আপনাকে শিল্পী হতে হবে, দার্শনিক হতে হবে বা সন্ন্যাসী হতে হবে। ইকিগাই হতে পারে সকালে নিজের গাছগুলোর যত্ন নেওয়া, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় তার গল্প শোনা, নিজের কাজে একটু ভালো করার চেষ্টা, বা কাউকে মন দিয়ে শোনা। একজন জাপানি বৃদ্ধ বলেছিলেন, আমার ইকিগাই হলো প্রতিদিন সকালে দরজা খুলে সূর্যের আলো দেখা। ভাবুন তো একবার, কতটা সহজ, আবার কতটা গভীর। বইটায় একটা কথা বারবার এসেছে, যারা ইকিগাই খুঁজে পায় তারা শুধু বেশি দিন বাঁচে না, তারা ভালোভাবে বাঁচে। যখন জীবনে একটা কারণ থাকে তখন স্ট্রেস কমে, দুশ্চিন্তা কমে, মন ভাঙলেও মানুষ ভেঙে পড়ে না। একজন বৃদ্ধ তার স্ত্রীকে হারিয়েছেন, অনেক বছর একসাথে ছিলেন, তবু তিনি বলেন আমি এখনো হাঁটি, কারণ হাঁটাটাই আমার ইকিগাই। কথাটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে একটা গভীর শক্তি আছে। অনেক মানুষের জীবনে সব কিছু আছে, টাকা আছে, সময় আছে, সুবিধা আছে, তবু ভিতরে একটা শূন্যতা, কারণ তারা জানে না সকালে ঘুম থেকে উঠে তারা আসলে কেন বাঁচছে। ইকিগাই সেই শূন্যতাকে ভরাট করে, বড় সাফল্য দিয়ে নয়, ছোট অর্থ দিয়ে। জীবনের অর্থ খুঁজতে দূরে যেতে হয় না, কখনো কখনো সকালের আলো আর এক কাপ চায়ের মাঝেই আমাদের ইকিগাই লুকিয়ে থাকে। অধ্যায় 2, ওকিনাওয়ার মানুষ এত দীর্ঘদিন বাঁচে কিভাবে? দীর্ঘ জীবনের গোপন গল্প। ভোরের আলো ফুটতেই ওকিনাওয়ার গ্রামে ছোট ছোট দরজা খুলতে শুরু করে। কেউ লাঠি হাতে বের হচ্ছেন, কেউ সাইকেলে ধীরে ধীরে চলেছেন, কেউ আবার
রাস্তার ধারে দাঁড়িয়ে পরিচিত কাউকে দেখে হাত নেড়ে হাসছেন। এখানে একটা বিষয় খুব চোখে পড়ে। কেউ একা নয়, কেউ তাড়াহুড়ো করে না, আর কেউ মনে করে না যে তার বয়স হয়ে গেছে। এখান থেকেই রহস্যের শুরু। যখন বইয়ের লেখকরা ওকিনাওয়া দ্বীপে পৌঁছান, তারা প্রথমে ভাবেন হয়তো এখানকার মানুষ খুব আধুনিক জীবনযাপন করে কিংবা খুব ধনী, কিন্তু বাস্তবতা ছিল ঠিক উল্টো। এখানকার মানুষ খুব সাধারণ ঘরে থাকে, খুব সাধারণ খাবার খায় আর খুব সাধারণ জীবন কাটায়। তবু পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ এখানেই পাওয়া যায়, আর হৃদরোগ, ডিপ্রেশন ও স্ট্রেসের হার আশ্চর্য রকম কম। তখন প্রশ্নটা বদলে যায়, ওদের জীবনে কি নেই যা আমাদের আছে, আর ওদের জীবনে কি আছে যা আমাদের নেই? ওকিনাওয়াতে অবসর শব্দটাই প্রায় অচেনা। একজন বৃদ্ধকে লেখক জিজ্ঞাসা করেছিলেন, আপনি কবে অবসর নিলেন? বৃদ্ধ মানুষটা হেসে বলেছিলেন, অবসর? আমি কেন অবসর নেব? এই একটি প্রশ্নের মধ্যেই সব লুকিয়ে আছে। আমাদের সমাজে কাজ মানে চাপ, দায়িত্ব আর বোঝা, কিন্তু ওকিনাওয়াতে কাজ মানে পরিচয়, আনন্দ আর জীবনের অংশ। একজন 92 বছরের মানুষ এখনও নিজের বাগান দেখাশোনা করেন, কারণ এই কাজ না করলে তার দিন অসম্পূর্ণ লাগে। এটাই ইকিগাই। ওকিনাওয়ার সবচেয়ে বিখ্যাত একটা নিয়ম হলো হারা হাচিবু, যার মানে পেট 80% ভরলেই খাওয়া বন্ধ করা। শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব গভীর। এখানকার মানুষ ধীরে খায়, মন দিয়ে খায়, কথা বলতে বলতে খায় না, আর কখনো তাড়াহুড়ো করে না। তাদের কাছে খাবার শুধু পেট ভরানোর জিনিস নয়, বরং শরীরের সাথে এক ধরনের সম্পর্ক। এই অভ্যাস ডায়াবেটিস কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, শরীরকে হালকা রাখে, আর সবচেয়ে বড় কথা, মানুষকে নিজের শরীরের কথা শুনতে শেখায়। ওকিনাওয়ার আরেকটি অসাধারণ ধারণা হলো মোয়াই। মোয়াই মানে আজীবনের বন্ধুদের ছোট দল, যাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়। এই দলগুলো ছোটবেলা থেকেই তৈরি হয়। তারা একসাথে বড় হয়, একসাথে বুড়ো হয়। কেউ অসুস্থ হলে পুরো দল পাশে থাকে, কেউ মন খারাপ করলে কারণ জিজ্ঞাসা করা হয়। এই মানুষগুলো জানে তারা একা নয়, কেউ তাদের খোঁজ নেবে। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো একাকিত্ব, আর ওকিনাওয়াতে একাকিত্ব প্রায় নেই। এখানকার মানুষ ধীরে হাঁটে, ধীরে কথা বলে, ধীরে সিদ্ধান্ত নেয়। এর মানে তারা অলস নয়, এর মানে তারা প্রেজেন্ট মোমেন্টে থাকে, শরীরের কথা শোনে। একজন বৃদ্ধ প্রতিদিন সকালে হাঁটেন, কোনো লক্ষ্য নিয়ে নয়, শুধু হাঁটেন, কারণ হাঁটাটাই তার ইকিগাই। ওকিনাওয়ার খাবার খুব সহজ, সবজি বেশি, মাছ মাঝারি, মাংস খুব কম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারটা জীবন্ত, তাজা সবজি, হালকা রান্না, কম মশলা। খাবার শেষে তারা কখনো ভারী অনুভব করে না, কারণ তারা জানে শরীর ভারী হলে মনও ভারী হয়। এই অংশে বইটা আমাদের একটি গুরুত্বপূর্ণ সমীকরণ শেখায়। দীর্ঘ জীবন মানে শুধু ভালো খাবার বা ব্যায়াম নয়, দীর্ঘ জীবন হলো ইকিগাই আর সঠিক জীবনযাপনের মিলন। যদি জীবনের কোনো মানে না থাকে, তাহলে সবকিছুই ফাঁকা লাগে। ওকিনাওয়ার মানুষরা এটা জানে, তাই তারা সকালে উঠে কিছু করার কারণ খোঁজে আর রাতে তৃপ্তি নিয়ে ঘুমায়। এখন প্রশ্ন আসে, আমরা কি ওকিনাওয়া যেতে পারবো বা ওদের মতো জীবন পাবো? বইটা বলে দরকার নেই। আপনি আজ থেকেই ধীরে খেতে পারেন, কাউকে নিয়মিত ফোন করতে পারেন, প্রতিদিন একটু হাঁটতে পারেন, আর নিজের ছোট কাজটাকে গুরুত্ব দিতে পারেন। এগুলোই ছোট ইকিগাই। এই অংশের মূল কথা খুব সহজ। দীর্ঘ জীবন কোনো ম্যাজিক না, এটা প্রতিদিনের ছোট সিদ্ধান্তের ফল। ওকিনাওয়ার মানুষরা বড় কিছু করে না, তারা ছোট জিনিসগুলো ঠিকভাবে করে। জীবনের কোনো গোপন ওষুধ নেই, কিন্তু যদি জীবনটা ধীরে বাঁচার সাহস থাকে, তাহলে জীবন নিজেই লম্বা হয়ে যায়। অধ্যায় 3, ফ্লো স্টেট। যখন কাজে ডুবে গেলে সময় থেমে যায়। একটা অদ্ভুত ঘটনা নিশ্চয়ই আপনার সাথেও হয়েছে। আপনি কোনো কাজে বসেছেন, হয়তো লিখছেন, হয়তো আঁকছেন, হয়তো মন দিয়ে কিছু বানাচ্ছেন। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 2 ঘন্টা কেটে গেছে। আপনি ক্লান্ত নন, আপনি বিরক্ত নন, বরং মনে হচ্ছে আরও করতে ইচ্ছে করছে। এই অবস্থাটার একটা নাম আছে, ফ্লো। ফ্লো হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে মানুষ তার কাজের সাথে পুরোপুরি মিশে যায়। তখন মন অন্য কোথাও থাকে না, অতীত বা ভবিষ্যৎ মাথায় আসে না, শুধু এই মুহূর্তটাই থাকে। এই বইয়ের লেখকরা বলেন ইকিগাই মানুষকে ফ্লোতে নিয়ে যায়, আর ফ্লো মানুষকে জীবিত অনুভব করায়।
ওকিনাওয়ার মানুষদের দিকে তাকালে দেখা যায় তারা যা করে মন দিয়ে করে। ওকিনাওয়ার এক ছোট ওয়ার্কশপে একজন বৃদ্ধ কাঠের কাজ করেন। তার বয়স 84 বছর। প্রতিদিন একই কাজ, একই যন্ত্র, একই কাঠ। কেউ একদিন তাকে জিজ্ঞেস করেছিল, একই কাজ করতে বোর লাগে না? বৃদ্ধ হেসে বলেছিলেন, আমি প্রতিদিন নতুন কিছু শিখি। এই একটি লাইনের ভেতরেই ফ্লো লুকিয়ে আছে। তিনি কাজটা দ্রুত শেষ করতে চান না, তিনি কাজটার ভেতরে থাকতে চান, কারণ এই কাজই তার ইকিগাই। আজকের জীবনে ফ্লো কেন কমে গেছে? তার কারণ আমরা একসাথে অনেক কাজ করি, বারবার ফোন দেখি, নোটিফিকেশনে মনোযোগ ভাঙি, সবকিছুতেই তাড়াহুড়া থাকে। আমরা কাজ করি কিন্তু কাজে ডুবে যাই না। ফ্লো এর জন্য দরকার এক সময় এক কাজ, গভীর মনোযোগ আর তাড়াহুড়া না করা। ওকিনাওয়ার মানুষরা এই জিনিসগুলো খুব স্বাভাবিকভাবেই করে। ফ্লো পারফেকশন চায় না, ফ্লো চায় উপস্থিতি। আপনি কাজটা কতটা নিখুঁত করলেন সেটা আসল কথা না, আপনি কাজটার ভেতরে ছিলেন কিনা সেটাই আসল। একজন বৃদ্ধা প্রতিদিন কাপড় সেলাই করেন। তার সেলাই পারফেক্ট না, তবু তিনি থামেন না, কারণ সেলাই করার সময় তিনি নিজের চিন্তা থেকে মুক্ত হন। এটাই ফ্লো। আমরা সাধারণত ভাবি কাজ শেষ হলে সুখ আসবে, লক্ষ্য পূরণ হলে আনন্দ পাবো, কিন্তু ফ্লো ঠিক উল্টো কথা বলে। ফ্লো বলে কাজ করার সময়ই সুখ, পথটাই আনন্দ। ওকিনাওয়ার মানুষরা খুব কমই বলে এই কাজটা শেষ করলেই শান্তি। তারা বলে আমি কাজটা করছি, এটাই শান্তি। ফ্লো মানে এটা না যে আপনাকে শিল্পী হতে হবে। ফ্লো হতে পারে রান্না করার সময়, বাগান করার সময়, পড়ানোর সময়, লেখার সময়, এমনকি হাঁটার সময়ও। শর্ত একটাই, মন দিয়ে করা। এই অংশে বইটা আমাদের শেখায় ইকিগাই যদি হয় কারণ, ফ্লো হয় তার পথ। কারণ থাকলে আপনি কাজ খুঁজবেন, আর কাজের মধ্যে ফ্লো এলে আপনি থামতে চাইবেন না। এই কারণেই ওকিনাওয়ার মানুষ বয়সকে ভয় পায় না, অবসরকে ভয় পায় না, সময়কে শত্রু ভাবে না। ফ্লো না থাকলে কাজ ভারী লাগে, সময় ধীরে চলে, মন বিরক্ত থাকে। অনেক মানুষ বলে আমি কাজ করি কিন্তু ভালো লাগে না। বইটা বলে কাজ বদলানোর আগে কাজ করার পদ্ধতি বদলান। এক সময় এক কাজ করুন, মন দিয়ে কাজ করুন। বই থেকে পাওয়া কিছু সহজ শিক্ষা হলো প্রতিদিন একটি কাজ বেছে নেওয়া, ফোন দূরে রাখা, সময়ের হিসাব ভুলে যাওয়া, নিখুঁত হওয়ার চেষ্টা ছেড়ে দেওয়া এবং কাজটার ভেতরে থাকা। এই ছোট নিয়মগুলোই ফ্লো তৈরি করে। এই অংশের মূল কথা হলো সুখ কোনো গন্তব্য নয়, সুখ হলো কাজের ভেতরের একটা অবস্থা। ইকিগাই আপনাকে কাজ দেয় আর ফ্লো আপনাকে আনন্দ দেয়। যে কাজে মন ডুবে যায় সেই কাজই আমাদের বাঁচিয়ে রাখে। সময় যখন শত্রু থাকে না, সময় তখন সঙ্গী হয়ে যায়। অধ্যায় 4, স্ট্রেস, দুশ্চিন্তা আর মৃত্যু ভয়। ইকিগাই কিভাবে মনকে শান্ত করে। সকালের নরম আলোয় সমুদ্রের ধারে পাথরের ওপর বসে আছেন এক বৃদ্ধ। ঢেউ আসে, ঢেউ যায়, আর তার মুখে কোনো চিন্তার রেখা নেই। কেউ কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, আপনি কি ভবিষ্যৎ নিয়ে ভয় পান না? বৃদ্ধ হেসে বলেছিলেন, ভবিষ্যৎ তো এখনো আসেনি, আজটা আছে, এই যথেষ্ট। আজকের জীবনের সবচেয়ে বড় রোগ জ্বর, ব্যথা বা শারীরিক দুর্বলতা নয়। আমাদের সবচেয়ে বড় রোগ হলো স্ট্রেস, দুশ্চিন্তা আর ভয়ের ভেতরে বেঁচে থাকা। আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, যদি এটা না হয়, যদি ওটা হয়। আবার অতীত নিয়ে আফসোস করি, সেদিন এটা করলে ভালো হতো, ওভাবে না বললে হয়তো সব ঠিক থাকতো। এই ভবিষ্যৎ আর অতীতের মাঝখানে বর্তমানটা চাপা পড়ে যায়। বইটা ঠিক এখানেই আমাদের থামিয়ে দেয়। ওকিনাওয়ার মানুষদের জীবনে যে কষ্ট নেই এমনটা নয়, তারাও প্রিয় মানুষ হারিয়েছে, তারা অসুস্থ হয়েছে, তারা দুঃখ দেখেছে। কিন্তু একটা বড় পার্থক্য আছে, তারা দুঃখকে জীবন বানায় না, তারা দুঃখকে জীবনের একটা অংশ হিসাবে মেনে নেয়। একজন 90 বছর বয়সের বৃদ্ধ বহু বছর আগে তার স্ত্রীকে হারিয়েছেন। কেউ তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি একা থাকতে কষ্ট পান না? তিনি বলেছিলেন, আমি একা না, আমার হাঁটা আছে, আমার সূর্য আছে, আমার আজ আছে। কথাগুলো শুনতে খুব সাধারণ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ইকিগাই। স্ট্রেস আসে তখনই যখন আমরা এমন সব জিনিস নিয়ন্ত্রণ করতে যাই যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ওকিনাওয়ার মানুষরা এটা জানে। তারা জানে বয়স বাড়বে, শরীর বদলাবে, মৃত্যু আসবে, কিন্তু তারা এই চিন্তায় ডুবে থাকে না। তাদের মনোযোগ থাকে আজ আমি কি করতে পারি এবং আজ আমাকে কি আনন্দ দেয়। এখানেই ইকিগাইয়ের শক্তি। এই বইয়ের সবচেয়ে স্পর্শকাতর অংশগুলোর একটি হলো মৃত্যু ভয় নিয়ে আলোচনা। ওকিনাওয়ার মানুষরা মৃত্যু নিয়ে কথা বলে,
কিন্তু ভয় পায় না। একজন বৃদ্ধ বলেছিলেন, আমি মৃত্যু এড়াতে চাই না, আমি জীবনটা পূর্ণ করতে চাই। এই কথাটা খুব গভীর। তারা বিশ্বাস করে যদি জীবন অর্থপূর্ণ হয় তাহলে মৃত্যু ভয়ঙ্কর লাগে না। ওকিনাওয়ার মানুষরা কেউ কেউ মেডিটেশন করে, কিন্তু তার থেকেও বড় বিষয়, তারা জীবনটাই মেডিটেশনের মতো বাঁচে। তারা ধীরে হাঁটে, মন দিয়ে খায়, চোখে চোখ রেখে কথা বলে, প্রকৃতির সাথে থাকে। এই ছোট ছোট অভ্যাসই তাদের মনকে স্থির রাখে। বই থেকে পাওয়া কিছু বাস্তব শিক্ষা হলো বর্তমানে থাকা এবং আজ কি করা যায় সেটাতেই মন দেওয়া, শরীরকে নড়াচড়া দেওয়া, হালকা হাঁটা বা কাজের মাধ্যমে মানুষের সাথে যুক্ত থাকা, মোয়াই অর্থাৎ বন্ধু ও পরিবারের সাথে সম্পর্কের ভেতরে থাকা এবং নিজেকে দরকারি মনে করা কোনো কাজ বা দায়িত্বের মাধ্যমে। এই 4টি বিষয় ধীরে ধীরে স্ট্রেস কমিয়ে আনে। আমরা হয়তো ওকিনাওয়াতে থাকি না, সমুদ্রের ধারে বসি না, কিন্তু আমরা পারি সকালে ফোন না দেখে জানালা খুলতে, দিনে 10 মিনিট হাঁটতে, কাউকে মন দিয়ে শুনতে, নিজের কাজটাকে গুরুত্ব দিতে। এই ছোট কাজগুলোই আমাদের ইকিগাইয়ের বীজ হয়ে ওঠে। অনেকের একটা ভুল ধারণা আছে যে ইকিগাই মানে দুঃখ থেকে পালিয়ে যাওয়া। আসলে ইকিগাই মানে দুঃখের মাঝেও চলতে থাকা এবং ভয়ের মাঝেও জীবনের কারণ খুঁজে নেওয়া। ওকিনাওয়ার মানুষরা শক্ত, কারণ তারা বাস্তবতাকে মেনে নেয়। এই অংশে বইটা আমাদের শেখায় যে ইকিগাই কোনো স্ট্রেস দূর করার ওষুধ নয়, ইকিগাই হলো বাঁচার একটি দৃষ্টিভঙ্গি। যখন জীবনে একটি কারণ থাকে তখন ভয় কমে, দুশ্চিন্তা নরম হয়, আর মন ধীরে ধীরে স্থির হয়ে আসে। মৃত্যু একদিন আসবেই, কিন্তু আজ যদি অর্থ থাকে, আজ যদি কারণ থাকে, তাহলে আজটাই জীবন। অধ্যায় 5, নিজের ইকিগাই কিভাবে খুঁজবেন। জীবনের শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ওকিনাওয়ার আকাশে কমলা রং ছড়িয়ে পড়ছে। এক বৃদ্ধ রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। আজ তার কোনো কাজ নেই, কোনো দায়িত্ব নেই, তবু তার মুখে অদ্ভুত এক তৃপ্তি। কেউ তাকে জিজ্ঞাসা করেছিল, আজ তো কিছু করলেন না, তবু এত শান্ত কেন? বৃদ্ধ হেসে বলেছিলেন, আমি আজও আমার ইকিগাইয়ের সাথে ছিলাম। এই বইয়ের 4টি অংশ পেরিয়ে এখন আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছি। এতক্ষণে আমরা বুঝেছি যে ইকিগাই মানে বড় সাফল্য নয়, ইকিগাই মানে প্রতিদিনের ছোট ছোট কারণ। ইকিগাই মানুষকে ফ্লোতে নিয়ে যায়। ইকিগাই স্ট্রেস আর মৃত্যু ভয়কে নরম করে। এখন প্রশ্ন একটাই, আমার ইকিগাই কি এবং আমি কিভাবে সেটা খুঁজে পাবো? এই অংশে বইটা খুব বাস্তব হয়ে ওঠে। অনেকেই ভাবে একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে বুঝে যাবে এইটাই তার ইকিগাই। বইটা স্পষ্ট করে বলে, ইকিগাই কোনো লটারি নয়, কোনো হঠাৎ পাওয়া জিনিসও নয়, আর জোর করে খুঁজে বের করার বিষয়ও নয়। ইকিগাই ধীরে ধীরে তৈরি হয়। যেমন একটা নদী পাহাড় থেকে একদিনে তৈরি হয় না, ছোট ছোট ঝর্ণা আর জলধারা মিলে ধীরে ধীরে নদী তৈরি হয়। ইকিগাইও ঠিক তেমনই। নিজের ইকিগাই খুঁজে পাওয়ার জন্য বইটা আমাদের কোনো কঠিন প্রশ্ন করে না, দেয় খুব নরম কিছু প্রশ্ন, যেগুলো চিৎকার করে না, বরং চুপচাপ ভেতরে ঢুকে পড়ে। যেমন, আমি কি করতে ভালোবাসি, যার জন্য সময় ভুলে যাই? কোন কাজটা করলে নিজেকে দরকারি মনে হয়? মানুষ আমার কোন ছোট কাজটার জন্য কৃতজ্ঞ হয়? কোন কাজটা প্রতিদিন করলেও আমি ক্লান্ত হই না? আর যদি কেউ আমাকে মনে রাখে, আমি চাই সে কিসের জন্য আমাকে মনে রাখুক? এই প্রশ্নগুলোর উত্তর একদিনে পাওয়া যায় না, কিন্তু উত্তরগুলো ধীরে ধীরে জমা হতে থাকে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ইকিগাই মানে পেশা বদলানো নয়। এর মানে এই না যে চাকরি ছেড়ে দিতে হবে, সবকিছু নতুন করে শুরু করতে হবে, বা সন্ন্যাসী হয়ে যেতে হবে। একজন ওকিনাওয়া বৃদ্ধ বলেছিলেন, আমি আমার কাজ বদলাইনি, আমি কাজটার সাথে আমার সম্পর্ক বদলেছি। ভাবুন একবার, আপনি যে কাজটাই করছেন তার ভেতরেই ইকিগাই থাকতে পারে, যদি আপনি মন দিয়ে করেন, যদি আপনি কাউকে উপকার করতে চান, আর যদি আপনি নিজেকে দরকারি মনে করেন। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবন খুব সাধারণ, কিন্তু ওকিনাওয়ার মানুষরাও খুব সাধারণ জীবনই বাঁচে, তবু তাদের ইকিগাই থাকে। প্রতিদিন সকালে গাছগুলোর খোঁজ নেওয়া, নাতিকে গল্প বলা, প্রতিবেশীর সাথে কথা বলা, নিজের হাতে কিছু বানানো, এই ছোট কাজগুলোই জীবনকে ভারী হতে দেয় না। এই বইটা বয়স নিয়ে আমাদের একটা বড় ভুল ধারণা ভেঙে দেয়। অনেকেই ভাবে এই বয়সে আর কি ইকিগাই, কিন্তু ওকিনাওয়ার সবচেয়ে বেশি বয়সী মানুষরাই সবচেয়ে শক্ত ইকিগাই ধরে রাখে। কারণ বয়স বাড়ে, কিন্তু কারণ শেষ হয় না।
একজন 101 বছরের বৃদ্ধ বলেছিলেন, আমি এখনো শিখছি। এই কথাটার মধ্যেই ইকিগাইয়ের আত্মা লুকিয়ে আছে। বইটা খুব পরিষ্কার করে বলে, ইকিগাই না থাকলে দিনগুলো ভারী লাগে, কাজগুলো বোঝা মনে হয়, মন ফাঁকা লাগে আর ভয় বেশি আসে। কিন্তু ইকিগাই থাকলে ছোট কষ্ট সহ্য করা যায়, বড় ভয় ছোট লাগে আর জীবন এগিয়ে চলে। এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হলো, ইকিগাই মানে প্রতিদিনের অভ্যাস আর জীবনের অর্থের যোগফল। এর জন্য বড় সিদ্ধান্তের দরকার নেই, দরকার ছোট অভ্যাস। যেমন প্রতিদিন 10 মিনিট হাঁটা, দিনে একবার কাউকে মন দিয়ে শোনা, নিজের কাজে একটু যত্ন দেওয়া আর রাতে কৃতজ্ঞতা মনে করা। এই ছোট অভ্যাসগুলোই ইকিগাইকে বাঁচিয়ে রাখে। ওকিনাওয়ার এক ছোট দোকানের গল্প দিয়ে বইটা শেষের দিকে যায়। দোকানটা বড় না, আধুনিকও না, কিন্তু দোকানদার প্রত্যেক গ্রাহককে নাম ধরে ডাকেন। তিনি বলেন, মানুষ নাম শুনলে মানুষ হয়ে ওঠে। এই দোকানটাই তার ইকিগাই। টাকা নয়, খ্যাতি নয়, মানুষ। পুরো বইয়ের শেষ কথা খুব সহজ, সুখ কোনো গন্তব্য না, সুখ হলো বাঁচার ভঙ্গি। দীর্ঘ জীবন কোনো ম্যাজিক না, দীর্ঘ জীবন মানে অর্থপূর্ণ দিন। ইকিগাই আমাদের শেখায় ধীরে বাঁচতে, ছোট আনন্দ দেখতে আর আজকের দিনকে গুরুত্ব দিতে। একদিন জীবন শেষ হবে, কিন্তু যদি প্রতিদিনের ভেতরে একটা ছোট কারণ থাকে, তাহলে জীবন কখনো ফাঁকা হয় না। সেই কারণটাই আপনার ইকিগাই।